হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অক্সিজম নিট, যেখানে চলছে একটা নিট রিভিশনের অসাধারণ সিরিজ। নিট 2025-এর জন্য বাংলার সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমরা এই চ্যানেলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের ছোট ছোট ভিডিওর মাধ্যমে ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ইম্পর্টেন্ট এমসিকিউ, কনসেপ্ট এইগুলো ডিসকাস করছি। এছাড়াও ফিনিক্স ব্যাচ এবং ক্র্যাশ কোর্স ব্যাচের যত স্টুডেন্ট আছে তারাও এই ক্লাসগুলো করে ইমেন্স বেনিফিট পেতে পারে। আমাদের মনে রাখতে হবে এবারের ক্র্যাশ কোর্স কিন্তু অফলাইন এবং অনলাইন দুটো মোডেই হচ্ছে। যারা ক্র্যাশ কোর্সে জয়েন করবে বা ফিনিক্স ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছে প্রত্যেকে অফলাইনে সামনাসামনি 4 দিনের ম্যারাথন ক্লাসে আমাদের সঙ্গে সামনাসামনি ইন্টারাকশন করে পুরো সিলেবাসটা রিভাইজ করতে পারবে এবং গোটা এপ্রিল মাস জুড়ে অনলাইনে অক্সিজম অ্যাপের মধ্যেও আবার পুরো সিলেবাসটাকে রিভিশন করতে পারবে। তো মক টেস্ট, রিভিশন সবকিছুই থাকবে এবং এই সিরিজটার মাধ্যমে, ইউটিউবের এই সিরিজটার মাধ্যমে নিটের আগে কিন্তু অসাধারণ একটা রিভিশন হয়ে যাবে। কাজেই যে যেখানে পড়ুক, ক্র্যাশ কোর্সে যদি পড়তে চায় তাহলে এই নাম্বারে জয়েন করতে পারে, এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে জয়েন করতে পারে। আর যদি সে যেখানেই পড়ুক না কেন এই সিরিজটা থেকে ইমেন্স বেনিফিট নিতে পারে, ফায়দা তুলে নিতে পারে। তো আজকে শুরু করা যাক ম্যাগনেটিজম এবং ম্যাটার এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং কনসেপ্ট আমরা ডিসকাস করে নিই। তো ফার্স্ট কনসেপ্ট বা কোশ্চেন কি রয়েছে, বলছে রেশিও অফ ম্যাগনেটিক মোমেন্ট অফ রিভলভিং ইলেকট্রন ইন অ্যাটমিক অরবিট টু ইটস অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এট। তো অ্যাটমিক অরবিটে যখন ইলেকট্রন ঘোরে তখন তার ম্যাগনেটিক মোমেন্ট কত হয়। তো আমরা জানি কোন একটা কারেন্ট ক্যারিং লুপ, তার মধ্যে যদি আই কারেন্ট ফ্লো করে এবং এই লুপটার এরিয়া যদি হয় এ এবং এখানে যদি এন খানা টার্নস থাকে, এন খানা পাক থাকে, তাহলে এই লুপটা একটা কি করবে, বার ম্যাগনেটের মতো বিহেভ করে। ঠিক আছে, এই লুপটা একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করবে, যার ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, এন আই এ। যার ম্যাগনেটিক মোমেন্ট হবে এন আই এ। যদি একটা টার্ন থাকে তাহলে এন এর ভ্যালু 1, সিম্পল। বাট এন আই এ আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার যদি আমি বলি তাহলে একটা ইলেকট্রন যখন কোনো অ্যাটমিক অরবিটে ঘুরছে তখন সেও একটা কারেন্ট তৈরি করছে। ইলেকট্রন যখন অ্যাটমিক অরবিটে ঘুরছে তখন সেও একটা কারেন্ট তৈরি করছে, তাই না? তো সেই কারেন্টের ভ্যালু কত হবে, সেই কারেন্টের ভ্যালু হবে ইলেকট্রনের চার্জ বাই টাইম পিরিয়ড অফ ফুল রেভলিউশন। একবার রেভলিউশনে যত ইয়ে লাগছে, টাইম লাগছে। তো এইটা হয়ে গেল কারেন্ট। এবং এই কারেন্টটাকে আমরা যদি এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করি, আচ্ছা ধরে নিচ্ছি এই অ্যাটমিক অরবিটের রেডিয়াসটা হচ্ছে আর, তাহলে এবং এই অরবিটে যখন ইলেকট্রন ঘুরছে তখন তার স্পিড হচ্ছে ভি। তাহলে টি কে আমরা কিভাবে লিখতে পারি, টি কে লিখতে পারি 2πr বাই ভি, কারণ টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো একবার পুরো ঘোরা মানে কতটা ডিস্টেন্স কভার করছে, 2πr ডিভাইডেড বাই স্পিড হচ্ছে ভি। তাহলে ভি কে উপরে তুলে দিই, তাহলে ই ভি বাই 2πr। এইটা হয়ে গেল আমার কি, কারেন্টের ভ্যালু। এটা হয়ে গেল কারেন্টের ভ্যালু। নেক্সট যদি আমি এখান থেকে তাহলে এরিয়া মাল্টিপ্লাই করে দিই, উই গেট দ্য ম্যাগনেটিক মোমেন্ট এম ইকুয়ালস টু তাহলে আই ইন্টু এ। ইলেকট্রন ঘুরছে একটা অরবিট, এখানে নাম্বার অফ টার্নস এর কোনো ব্যাপার নেই, এক নাম্বার অফ টার্নস আমরা 1 ধরতে পারি। তাহলে আই ইন্টু এ, তো আই এর ভ্যালু হচ্ছে ই ভি বাই 2πr, ই ভি বাই 2πr ইন্টু, এটা যদি আর হয় তাহলে লুপের এরিয়া হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে পাই পাই উড়ে যাচ্ছে, তাহলে আমার চলে আসছে এখান থেকে একটা আর উড়ে যাবে, তাহলে ই ভি আর বাই 2, ইভিআর বাই 2। এটা হয়ে গেল আমার ম্যাগনেটিক মোমেন্ট। এবং খেয়াল রাখতে হবে এই ম্যাগনেটিক মোমেন্টের মধ্যে আমরা যদি এল কে ইনকর্পোরেট করি, সাপোজ আমরা যদি এল নিই, তাহলে বোরের কোয়ান্টাম শর্ত অনুযায়ী কোন একটা নির্দিষ্ট অরবিটে ইলেকট্রন যখন ঘুরছে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ কত হবে, এনএইচ বাই 2π। এবং আমরা মেকানিক্স থেকে জানি, রোটেশনাল মোশন থেকে, যে কোনো পার্টিকেল যখন সার্কুলার অরবিটে ঘোরে, যার মাস হচ্ছে এম, সার্কুলার অরবিটে ভি স্পিডে ঘুরছে, তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়, এম ভি আর। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটাকে যদি আমরা এখানে পুট করে দিই তাহলে, আচ্ছা আমাদের বলেছে এম বাই এল এর রেশিও, তাই তো? এই কোশ্চেনে আমাদের জানতে চেয়েছে এম বাই এল এর রেশিও। তো এম বাই এল ইকুয়ালস টু ই ভি আর বাই 2 ডিভাইডেড বাই এম ভি আর। তো এখান থেকে কি কাটছে, ভি আর কেটে যাচ্ছে, তাহলে ই বাই 2m, ই বাই 2m থাকছে। ঠিক আছে, ই বাই 2m থাকছে। তাহলে এখানেও একদম ই বাই 2m ই রয়েছে, তার মানে এটা একদম ট্রু, একদম ট্রু স্টেটমেন্ট। আচ্ছা এখান থেকে যেটা পড়তে হবে কি, আরেকটা ইম্পর্টেন্ট, এই যে ভিআরটাকে আমি এখানে সাবস্টিটিউট করব, ভিআরটাকে যদি এখানে সাবস্টিটিউট করি তাহলে এম এল এল বাই এম চলে আসবে এখানে। ভিআর কে যদি সাবস্টিটিউট করি তাহলে এম ইকুয়ালস টু ই ভিআর, তার মানে ই বাই 2। আচ্ছা ভিআর এর জায়গায় যদি আমি এল বাই এম লিখি এবং এল এর জায়গায় এনএইচ বাই 2π লিখি, তাহলে এখানে চলে আসছে 4πm
এই এনটাকে বাদ দিয়ে যে বাকি টার্মটা, এইটা কি তাহলে? এইটা হচ্ছে ইলেকট্রনের যে রোটেট করছে, কোন একটা অরবিট রিভলভ করছে, তার তার ম্যাগনেটিক মোমেন্ট, যেটা দেখ কোয়ান্টাইজড ফর্মে রয়েছে। তাহলে ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট কি? কোয়ান্টাইজড ফর্মে রয়েছে। এবং এন এর ভ্যালু যদি 1 হয়, সেটা ইন্ডিকেট করবে কি? প্রথম অরবিটকে, ফার্স্ট বোর অরবিটকে বা গ্রাউন্ড স্টেটকে। তাহলে সেক্ষেত্রে এন ইকুয়ালস টু 1 বসালে, এন ইকুয়ালস টু 1 বসালে এম এর যে ভ্যালুটা পাবো সেটা কি হবে? মিনিমাম ভ্যালু পাবো। কারণ এন এর ভ্যালু এরপর তো বাড়বে, ফর ডিফারেন্ট অরবিটস এন এর ভ্যালু 2 3 4 এরকম করে বাড়বে, তো ক্যাপিটাল এম এর ভ্যালুও বাড়বে। বাট এন এর যে মিনিমাম ভ্যালু সেটা কত হতে পারে? 1। তাহলে এন এর ভ্যালু 1 বসালে ম্যাগনেটিক মোমেন্টও মিনিমাম পাবো, সেটার ভ্যালু হবে EH বাই 4 পাই এম। এবং এই ভ্যালুটাকে আমরা কি বলি? বোর ম্যাগনেটন বলি। এটাকে আমরা কি বলি? বোর ম্যাগনেটন। এটা মাথায় থাকবে। বেশ, নেক্সট কি বলছে? ম্যাগনেটিক মোমেন্ট অফ রিভলভিং ইলেকট্রন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অন অ্যাঙ্গুলার স্পিড অফ রেভলিউশন। ম্যাগনেটিক মোমেন্ট কি অ্যাঙ্গুলার স্পিডের উপর ডিপেন্ড করে না? তো আমরা যদি দেখি হিসেবটা, m ইকুয়ালস টু EVR বাই 2, EVR বাই 2, ঠিক আছে? EVR বাই 2, বা এটাও এখান থেকে করতে পারি আমরা I ইন্টু এ, I ইন্টু এ। I এর জায়গায় কত লিখবো? I এর জায়গায় লিখবো হচ্ছে E বাই টি, E বাই টি ইন্টু এ। স্যার E বাই টি, টি এর জায়গায় তো 2 পাই বাই ওমেগা লেখা যায়, তাহলে 2 পাই বাই ওমেগাটাকে উপরে লিখে দিলাম এই। তাহলে দেখ তো ডিরেক্টলি প্রপোর্শনাল, সো ইন্ডিপেন্ডেন্ট অফ ওমেগা তো কখনোই বলা যাচ্ছে না, ইন্ডিপেন্ডেন্ট অফ ওমেগা তো কখনোই বলা যাচ্ছে না, তার মানে ডেফিনেটলি এটা ফলস। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। পজ কর, সলভ কর। হয়ে গেছে? এখানে কি বলছে? চারটে স্ট্রাকচার দিয়ে দিয়েছে, দিয়ে বলছে নেট ডাইপোল মোমেন্ট কোনটা বেশি হবে। তো ডাইপোল মোমেন্ট কি? ম্যাগনেটিক একটা বার ম্যাগনেট যদি থাকে, বার ম্যাগনেটের সাউথ পোল এবং নর্থ পোলটা এক্স্যাক্টলি এন্ডে থাকে না, একটু ভেতরে ঢুকে থাকে। এই সাউথ এবং নর্থের মধ্যে যে এক্স্যাক্ট ডিস্টেন্স, সাউথ পোল এবং নর্থ পোলের মধ্যে এক্স্যাক্ট যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলি ম্যাগনেটিক লেন্থ। সেটা জিওমেট্রিক্যাল লেন্থ থেকে কিছুটা ছোট হয়, ঠিক আছে? মোটামুটি 84% হয়, টোটাল লেন্থের 84% হয়। এবার এই ম্যাগনেটিক যে পোলস গুলো রয়েছে, তার যে স্ট্রেংথ, সেটাকে আমরা পোল স্ট্রেংথ বলি। সাউথের পোল, সাউথ পোলের পোল স্ট্রেংথকে নেগেটিভ, নর্থ পোলের পোল স্ট্রেংথকে পজিটিভ ধরা হয়। এবং যে ম্যাগনেটিক মোমেন্ট লেখা হবে ফর এ বার ম্যাগনেট, সেটা কত লেখা হবে? m ইন্টু এল এম, ঠিক আছে? অর্থাৎ পোল স্ট্রেংথ ইন্টু ম্যাগনেটিক লেন্থ, এটা মাথায় থাকবে। পোল স্ট্রেংথ ইন্টু ম্যাগনেটিক লেন্থ, এটাকে আমরা বলবো কি? বার ম্যাগনেটের ম্যাগনেটিক মোমেন্ট। ওকে, এর ডিরেকশন কি হবে? একদম সেই ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের মতো, ওটা যেরকম নেগেটিভ থেকে পজিটিভে গেছিল, এখানে নেগেটিভ কোনটা? সাউথ, তাহলে সাউথ থেকে নর্থের দিকে হবে, সাউথ থেকে নর্থের দিকে হবে এম এর ডিরেকশন। ক্লিয়ার একদম? আচ্ছা, এটা ভেক্টর কোয়ান্টিটি, কাজেই ডেফিনেটলি ভেক্টর রুল ফলো করবে। তো এখানে দেখ, এখানে বেশ কিছু ম্যাগনেটস রয়েছে অ্যাট এ ডিফারেন্ট অ্যাঙ্গেলস। তো আমাদের নেট ম্যাগনেটিক মোমেন্ট কোনটার ক্ষেত্রে ম্যাক্সিমাম বার করতে হবে। তো একটা জিনিস মাথায় রাখ, নেট ম্যাগনেটিক মোমেন্ট তোকে ভেক্টর রেজাল্ট্যান্ট করেই বার করতে হবে। ভেক্টর রেজাল্ট্যান্ট কখন বাড়ে? যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কমতে থাকে, তাহলেই কিন্তু ভেক্টর রেজাল্ট্যান্ট বাড়ে। এটা কি মাথায় আছে তোর? সেই ছোটবেলার হিসাব। ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যত কমবে, রেজাল্ট্যান্টের ভ্যালু তত বড় হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখ তো মিনিমাম অ্যাঙ্গেল কত রয়েছে। তুই যদি এটার মধ্যে বলিস, দেখ এই একটা ম্যাগনেটিক মোমেন্ট, এই একটা সাউথ থেকে নর্থ ম্যাগনেটিক মোমেন্ট, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আমার 90 ডিগ্রি। ভালো কথা। রেজাল্ট্যান্ট কত হবে তাহলে? স্যার এটাও এম, এটাও এম, তাহলে এটা হয়ে যাবে m√2। এখানে অ্যাঙ্গেল কত? দেখ সাউথ থেকে নর্থ এই একটা ম্যাগনেটিক মোমেন্ট, সাউথ থেকে নর্থ এই একটা ম্যাগনেটিক মোমেন্ট, দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত স্যার? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে রেজাল্ট্যান্ট কত হবে? 0, কারণ একটা এম আরেকটা এম কে অপোজিট ডিরেকশনে ক্যান্সেল আউট করে দিচ্ছে। স্যার 60 হলে কত হবে? স্যার 60 হলে এর দেখ এই একটা, এই একটা, তো দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত স্যার? 60 ডিগ্রি। অ্যাঙ্গেল যদি 60 হয়, তাহলে এদের রেজাল্ট্যান্ট কত হয় স্যার? √3m। আর স্যার 30 ডিগ্রি আছে, তার মানে এই তিনটের মধ্যে মিনিমাম অ্যাঙ্গেল কত স্যার? 30। তাহলে মিনিমাম অ্যাঙ্গেল যখন 30, এটার ক্ষেত্রেই রেজাল্ট্যান্টটা ম্যাক্সিমাম হবে। ডান। তুই ভ্যালু নাও বার করতে পারিস, আমি জাস্ট ভ্যালু বার করে দেখিয়ে দিলাম, বাট তুই ভ্যালু নাও বের করতে পারিস, ইজিলি করতে পারিস। মিনিমাম যেটা অ্যাঙ্গেল, সেটার ক্ষেত্রে ম্যাক্সিমাম রেজাল্ট্যান্ট পাওয়া যাবে। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে? এ বার ম্যাগনেট অফ লেন্থ এল, এটার ইনিশিয়াল লেন্থ এল ছিল, এবার এটাকে বেন্ড করে সেন্টারে একটা অ্যাঙ্গেল তৈরি করা হয়েছে। সাপোজ এখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে তোকে বলতে হবে এখন ম্যাগনেটিক মোমেন্ট কত হবে। তো নিউ ম্যাগনেটিক মোমেন্ট আফটার ইট ইজ বেন্ট
কত হবে এম পুরনো ম্যাগনেটিক মোমেন্ট সাইন থিটা বাই টু ডিভাইডেড বাই থিটা বাই টু। ডান। কত হবে তাহলে এখানে দেখ বলে দিচ্ছে 60 ডিগ্রি, এই ফর্মুলাটা মাথায় রাখবি 60 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু যদি 60 হয় তাহলে সাইন এখানে 30 হয়ে যাচ্ছে, সাইন 30 ডিভাইডেড বাই, খেয়াল রাখবি অ্যাঙ্গেল যখন সিঙ্গেল, তোর মতো না, অ্যাঙ্গেল যখন সিঙ্গেল তখন ওকে রেডিয়ানে বসাতে হয়, ওকে রেডিয়ানে বসাতে হয়। তো রেডিয়ানে কত বসাবো 60 ডিগ্রি বাই 2 মানে 30 ডিগ্রি, তাকে রেডিয়ানে যখন বসাবো পাই বাই 6 বসাবো। তাহলে এম এখানে হয়ে গেল বাই 2, এখানে এই 6টাকে উপরে তোল 6m বাই 2 পাই, 6m বাই 2 পাই, তাহলে কত হয়ে গেল এটা 3m বাই পাই অ্যান্সার, 3m বাই পাই অ্যান্সার হয়ে গেল। আচ্ছা এখানে দেখ আগের বছরই একটা প্রশ্ন দিয়েছিল, কিরকম প্রশ্ন, যে একটা বার ম্যাগনেটকে ভেঙে, একটা বার ম্যাগনেটকে ভেঙে, তো যদি আমি বার ম্যাগনেটকে এইভাবে ভেঙে দিই, এইভাবে ভাঙি বা এইভাবে ভাঙি, যেভাবে হোক ভাঙি, ঠিক আছে, আইদার মিডিল থেকে এইভাবে ভাঙলাম অথবা পেট থেকে কেটে দিলাম, তাহলে দুটো কেসেই কি হবে, যে টুকরো দুটো বেরোবে সেই টুকরো দুটোর ম্যাগনেটিক মোমেন্ট অর্ধেক অর্ধেক হবে, টুকরো দুটোর ম্যাগনেটিক মোমেন্ট অর্ধেক অর্ধেক হবে, কারণ এইটা ক্রস সেকশন এরিয়ার উপরই ডিপেন্ড করে, পোল স্ট্রেংথ শুধুমাত্র ডিপেন্ড করে ক্রস সেকশন এরিয়ার উপর, কোনোভাবেই এবার আমি এইভাবে কাটলাম তাতে ওর পোলার পোল স্ট্রেংথ তো চেঞ্জ হবে না, শুধুমাত্র লেন্থ যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে তাই ম্যাগনেটিক মোমেন্টও অর্ধেক হয়ে যাবে, ক্লিয়ার, ম্যাগনেটিক মোমেন্টও অর্ধেক হয়ে যাবে। তাহলে এই দুটোকে যদি আমি এবার এই দুটোর মধ্যে ধর এইটাকে নিলাম, এই একটা টুকরোকে নিয়ে আমি যদি বেন্ড করি, একটা টুকরোকে নিয়ে যদি বেন্ড করি এবং এটাকে বলা হলো যে 60 ডিগ্রিতে রাখা আছে, তাহলে তো রেজাল্ট কি হবে, কিছুই না স্যার, ফর্মুলা সেম থাকবে, এম এর জায়গায় ইনিশিয়ালটা এম বাই টু বসাবি, আর কিচ্ছু না, ইনিশিয়ালি এম, এটা এম বাই টু বসাবি, তাহলে এম ড্যাশ ইকুয়ালস হয়ে যাবে এম বাই টু সাইন থিটা বাই টু বাই থিটা বাই টু মানে পাই বাই 6। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে সাইন 60/2 মানে সাইন 30 মানে হাফ, এখানে নিচে একটা 2 ছিল তাহলে এটা 4 হয়ে গেল, আর এদিকে 6/পাই, তাহলে হলো 3m/2 পাই, 3m/2 পাই অ্যান্সার হয়ে গেল, শেষ। আগের বার যেরকম বলেছিল এই দুটোকে নিয়ে এরকম বেন্ড করে ভাঁজ করে দেওয়া, এইটা না, তোকে বলা হয়েছিল আগের বারের প্রশ্নটা এরকম, যেটা আমি ক্লাসে করিয়েছিলাম, অনেকে পেরেছিল কিন্তু অনেকে কোশ্চেনটা রিড করতে ভুল করেছিল, কোশ্চেনটা রিড করতে ভুল করেছিল, এই রকম করে দেওয়া হয়েছে, মানে দুটো টুকরো করা হয়েছে, তাহলে দুটো টুকরোরই ম্যাগনেটিক মোমেন্ট m/2 এবং এদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে থিটা। এবার নেট কত, তো ভাই নেট তো আমি এইভাবে বার করা শিখিয়ে দিয়েছি, এই যে একদম ডিরেক্টলি রেজাল্টেন্ট এখান থেকে বেরিয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা তো নেক্সট কোশ্চেন দেখ কি বলছে, ফিগার শোস দুটো স্মল বার ম্যাগনেট, দুটো স্মল বার ম্যাগনেটের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, এই ডিস্টেন্সটা বলা আছে ডি, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, ঠিক আছে, তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ডাইরেক্ট ফর্মুলা বসাবি, ইলেকট্রোস্ট্যাটিক থেকে তুই ডাইপোলের ফর্মুলা জানিস, দেখ এই পয়েন্টটা পি পয়েন্টটা, এটার রেসপেক্টে অ্যাক্সিয়াল পয়েন্ট, এটার রেসপেক্টে ইকুয়েটোরিয়াল পয়েন্ট, তাহলে অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়, তুই যদি বলিস অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, এইদিকে, ধর আমি এইদিকে সাউথ নিলাম, এদিকে নর্থ নিলাম, এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন, তাহলে ফিল্ডের ডিরেকশনও এইদিকে হবে সেম, আর এখানে যদি আমি এদিকে সাউথ এদিকে নর্থ নিয়ে যা ইচ্ছা নিতে পারি, তাহলে ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন এইদিকে, এবং ইকুয়েটোরিয়ালে কি হয়, ইকুয়েটোরিয়ালে ম্যাগনেটিক মোমেন্টের যে ডিরেকশন হয় তার অপোজিট ডিরেকশনে ফিল্ড তৈরি হয় এইভাবে, তাহলে এটা হয়ে যাবে আমার E2 B2, আর এটা হয়ে যাচ্ছে B1, ঠিক আছে, এটা M2, তাহলে রেজাল্টেন্ট কত আসবে, রেজাল্টেন্ট এরকম ভাবে আসবে এম নেট বি নেট, এখানে চলে আসবে বি নেট, ঠিক আছে, তাহলে বি নেট কত হবে, বি নেট ইকুয়ালস টু, যে দুটো ফিল্ডের রেজাল্টেন্ট বার করছি আমি সেই দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার আছে, তাহলে রুট আন্ডার B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার করে দিই, একদম ভেক্টর হিসাব। এবার B1 এর ভ্যালু কত, দেখ B1 টা কোন ফিল্ড, অ্যাক্সিসের জন্য, অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য, তাহলে কত ফর্মুলা হবে μ0/4 2, ইলেকট্রোস্ট্যাটিক কি ছিল 2p/r কিউব, এখানে 2m/r কিউব, 2m/r কিউব, ম্যাগনিটিউড তো দুটোরই সেম, শুধু ডিরেকশন আলাদা বলে আমি m1 m2 দিয়েছি, বাট ম্যাগনিটিউড দুটোরই সেম, তো 2m/r কিউব, আর এর জায়গায় ডি লিখে দিই d কিউব, এটার স্কোয়ার প্লাস ইকুয়েটোরিয়ালের জন্য ফর্মুলা কি হয়, ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েটোরিয়ালের জন্য μ0/4
এম বাই আর কিউব, আর এর জায়গায় ডি লিখে দিই, এটার হোল স্কোয়ার, তার রুট। কে কে বাইরে আসবে দেখতো, মিউ 0/4 পাই এম বাই ডি কিউব, এটা বাইরে চলে আস, রুটের ভেতর পড়ে থাকছে 2 স্কোয়ার মানে 4 + 1 মানে 5, তাহলে √5 কোথায় আছে ভাই, এখানে আছে, এই তো অ্যান্সার শেষ হয়ে গেল। কোনো ব্যাপার, কোনো ব্যাপার, তোকে ফর্মুলায় আনতে হয়, ফর্মুলায় আনলে তুই গুঁড়িয়ে দিয়ে আসবে। পরের কোশ্চেন, ফটাফট সলভ কর, পজ করে, হয়ে গেছে। সলিনয়েড অফ লেন্থ 10 সেন্টিমিটার, একটা সলিনয়েড আছে। আচ্ছা আমরা কি জানি সলিনয়েড কিসের মতো বিহেভ করে, সলিনয়েড একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করে, তাই না? সলিনয়েড ইটসেলফ বিহেভ অ্যাজ বার ম্যাগনেট। তো সলিনয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট যদি আমি লিখি m = I × a, ঠিক আছে, বা NIA যদি লিখি, আর এখানে বার ম্যাগনেটের জন্য কত লিখবো, তো স্যার বার ম্যাগনেটের জন্য ম্যাগনেটিক মোমেন্ট লিখবো হচ্ছে স্মল m × ম্যাগনেটিক লেন্থ। স্যার দুটোই যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে ওদের দুটোর ম্যাগনেটিক মোমেন্টও ইকুইভ্যালেন্ট হবে বা ইকুয়াল হবে। চল তাহলে m, যেখানে m হচ্ছে গিয়ে পোল স্ট্রেংথ ইনটু ম্যাগনেটিক লেন্থ ইকুয়ালস টু NIA। এবার আমাকে স্মল m বার করতে হবে, NIA/LM। n কত, নাম্বার অফ টার্নস 200, কারেন্টের ভ্যালু 10 অ্যাম্পিয়ার, এরিয়া হচ্ছে কত πr², সো পাই আর কত, রেডিয়াস হচ্ছে কত বলেছে 1 সেন্টিমিটার, তার মানে 1/100 এটার স্কোয়ার, ডিভাইডেড বাই লেন্থ। এই লেন্থটা সলিনয়েডের লেন্থের সমান নেব, সলিনয়েডের লেন্থ বলে দিচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 10/100, তাহলে এখান থেকে একটা জিরো উড়ে গেল, এই জিরোটাকে উপরে তুলে দিই, কত হয়ে যাচ্ছে তাহলে, এখানে থাকছে 2 পাই আর কিছু থাকছে 2 পাই, আর কিছু থাকছে কি, আর কিছু থাকছে এখান থেকে, পাওয়ার গুলো চেক কর, কত পাওয়ার হচ্ছে, কত পাওয়ার হচ্ছে জাস্ট চেক কর। এখানে একটা 10 ওপরে উঠে যাবে, তাহলে এখানে 1 2 3 4, চারটে জিরো, আর এখান থেকেও চারটে জিরো, তাহলে 2 পাই থাকবে, 2 পাই থাকবে, 2 পাই অ্যাম্পিয়ার মিটার, 2 পাই অ্যাম্পিয়ার মিটার হবে, ঠিক আছে, 2 পাই অ্যাম্পিয়ার মিটার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, একটা ম্যাগনেটিক নিডল, আচ্ছা এটা সেই ইলেকট্রোস্ট্যাটিকের মতো, একদম পারবি, দেখে আগে কর, পজ কর, হয়ে গেছে। চল, তোর এই একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে যেরকম ভাবে আমি একটা ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রিক ডাইপোলকে রাখতাম, যদি আমি একটা ম্যাগনেটিক ডাইপোল বা একটা বার ম্যাগনেটকে এইভাবে রাখি, যদি একটা বার ম্যাগনেটকে এইভাবে রাখি, সাপোজ এটা হচ্ছে সাউথ পোল, এটা নর্থ পোল, তো নর্থ পোলের ওপর ডেফিনেটলি ফিল্ডের ডিরেকশন, এক্সটার্নাল ফিল্ডের ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে, আর সাউথের দিকে অপোজিট ডিরেকশনে সেম অ্যামাউন্টের ফোর্স কাজ করবে। তাহলে এই দুটো ফোর্স যেহেতু সেম পয়েন্টে কাজ করছে না, নেহাতি এরা নেট ফোর্স 0 ক্রিয়েট করবে, কি ইলেকট্রোস্ট্যাটিক্স এর মতো একদম সেম ওয়েতে নেট ফোর্স 0 তৈরি করবে। কিন্তু আচ্ছা এটা বসিয়ে দিই m × b, এখানেও m × b, ওখানে যেরকম কি ছিল q × e ছিল, এখানে q এর জায়গায় m আর e এর জায়গায় b, ফিল্ড দুটো সলভ করে দে, চার্জ গুলোকে m দিয়ে লেখ, তাহলেই গল্প শেষ। তো নেট ফোর্স 0, বাট যেহেতু দুটো সেম পয়েন্টে কাজ করছে না, এরা কি করবে, একটা রোটেশনাল এফেক্ট তৈরি করবে, অর্থাৎ একটা টর্ক কাজ করাবে। সেই টর্কের ভ্যালু কত হবে, ইলেকট্রোস্ট্যাটিক কি লিখেছিলাম মনে কর PE sin থিটা, এখানে তাহলে কত হবে স্যার, পি এর জায়গায় পি ছিল ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট m, ই ছিল ইলেকট্রিক ফিল্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড b sin থিটা, হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে টর্ক, এই টর্ক অ্যাপ্লাই হবে, ঠিক আছে, এই টর্ক অ্যাপ্লাই করে এক্সটার্নাল ফিল্ড চাইবে যাতে ডাইপোল মোমেন্টকে নিজের ডিরেকশনে ঘুরিয়ে দিতে পারে, ক্লিয়ার। এবার আমাকে যদি বলছে W units of work to turn it through 60 degree, ইনিশিয়ালি কত অ্যাঙ্গেলে ছিল, ম্যাগনেটিক লিডল লাইন প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, খুব এভিডেন্ট ব্যাপার, থিটা ইকুয়াল টু 0 আর 180, এই দুটোতে কি হবে, টর্ক 0 হবে, অর্থাৎ রোটেশনাল ইকুইলিব্রিয়াম থাকবে, ঠিক আছে। টর্ক কখন ম্যাক্সিমাম হবে, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রিতে, ইলেকট্রোস্ট্যাটিকের মতোই। কিন্তু যদি আমরা এরকম ভাবি যে 0 ডিগ্রিতে স্টেবল না 180 ডিগ্রিতে স্টেবল, একদম ইলেকট্রোস্ট্যাটিকে যে কনসেপ্ট পড়েছিলাম সেই এক্সাক্ট সেই কনসেপ্ট,
0 ডিগ্রিতে স্টেবল ইকুইলিব্রিয়াম, 180 ডিগ্রিতে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তার মানে ইনিশিয়ালিও স্টেবল ইকুইলিব্রিয়ামে ছিল। ভালো কথা। তো আমাকে যদি স্টেবল ইকুইলিব্রিয়াম থেকে ওকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হয়, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এই যে টর্কটা যেটা কাজ করছে এই টর্কের এগেইনস্টে আমায় কিছু ওয়ার্ক করতে হবে। তাহলে এক্সটার্নাল ওয়ার্ক ইকুয়ালস টু টাউ ডি থিটা, থিটা 1 টু থিটা 2, ঠিক আছে। ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল টর্ক, এই টর্কটা কি এক্সটার্নাল টর্ক, work done by external torque equals to tau integration tau d theta from theta 1 to theta 2। এবার স্যার এক্সটার্নাল টর্ক কত ইউজ করব? দেখ, যত টর্ক সিস্টেম আমাকে দিচ্ছে, দিয়ে ঘুরিয়ে রাখার চেষ্টা করছে, আমাকে যদি উল্টো দিকে ঘোরাতে হয় তাহলে আমাকে এর সমান টর্ক দিতে হবে, যাতে আমি ওই টর্কটাকে ব্যালেন্স করে ওকে উল্টো দিকে ঘোরাতে পারি। তাহলে আমাকে কত টর্ক দিতে হবে? mb sin থিটা, mb কে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশনের মধ্যে থাকলো sin থিটা d থিটা। নেহাতি তুই এত বড় জিনিস তো পরীক্ষায় করবি না, তুই ফর্মুলা ইউজ করবি, আমি তোকে কনসেপ্ট বোঝাচ্ছি। তাহলে এমবি বাইরে রইলো সাইন থিটা ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, তাহলে আপার লিমিট বসালে থিটা 2 মাইনাস কস থিটা 1। তাহলে এইটা হয়ে গেল আমার ওয়ার্ক। এবার কি বলেছে আমাদের, ডাব্লিউ ইকুয়ালস টু ওয়ার্ক কখন, যখন 0 থেকে 60 তে নিয়ে যাওয়া হয়। লাইন প্যারালাল মানে কি 0, সেখান থেকে 60 তে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে থিটা 1 0 আর থিটা 2 হচ্ছে 60, তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাস এমবি cos 60 মানে হাফ মাইনাস cos 0 মানে 1, তাহলে মাইনাস হাফ অর্থাৎ মাইনাস, তাহলে প্লাস হয়ে যাচ্ছে এমবি বাই 2। তাহলে এখান থেকে এমবি পেয়ে যাচ্ছি আমি 2w। এবার কি বলছে, দ্য টর্ক নিডেড টু মেইনটেইন দ্য নিডল ইন দিস পজিশন। এবার ধর আমি ওকে 60 ডিগ্রিতে নিয়ে গেছি, 0 তে একদম ছিল, সেখান থেকে ঘুরিয়ে 60 তে নিয়ে গেছি, এবার ওখানেই রেখে দেবো। তাহলে কি করতে হবে, সিস্টেম তো ওখানে রাখতে দেবে না, সিস্টেম এই অ্যামাউন্টের টর্ক দিয়ে ওকে আবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। বাট আমি যদি সিস্টেমের টর্কের এগেইনস্টে এই সেম ভ্যালুর টর্ক বাইরে থেকে দিতে পারি, সিস্টেম চাইছে এইভাবে আবার ঘুরিয়ে দিতে, বাট আমি যদি উল্টো দিকে ওকে একই টর্ক দিতে পারি তাহলে ওইভাবে থেকে যাবে। তাহলে আমার যে রিকোয়ার্ড এক্সটার্নাল টর্ক সেটা কত দিতে হবে, সেটা দিতে হবে এমবি সাইন 60 ডিগ্রি, এমবি সাইন 60 ডিগ্রি, এমবি এর ভ্যালু 2w, সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2, তাহলে এটা অ্যান্সার চলে এলো √3w। ক্লিয়ার, √3w ডান হলো। সোজা প্রশ্ন, তুই কনসেপ্ট শিখে গেছিস কিভাবে। আচ্ছা, এই সেম জিনিস তোকে বলতে পারে কার জন্য, একটা কয়েলের জন্য, সেম জিনিস তোকে কয়েলের জন্য বলতে পারে, কনসেপ্ট সেম থাকবে, ঠিক আছে। শুধু ওখানে হয়তো ম্যাগনেটিক মোমেন্টের জায়গায় তোকে হয়তো I × A বসাতে হবে। খেয়াল রাখবি, কয়েল এবং বার ম্যাগনেট সেম বিহেভ করে, কয়েল এবং বার ম্যাগনেট সেম বিহেভ করে। সো এখানে যদি কয়েল দিয়ে কনসেপ্ট দেয় তাহলেও কিন্তু তুই ইজিলি সলভ করে ফেলতে পারবি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য ওয়ার্ক ডান ইন রোটেটিং এ ম্যাগনেট অফ ম্যাগনেটিক মোমেন্ট m by an angle 90 degree from external magnetic field direction is n times the corresponding work done to turn it through an angle 60 degree। পজ কর, কোশ্চেনটা পড়, সলভ কর। আচ্ছা, কি বলছে, প্রথমে ম্যাগনেটটা এরকম ছিল, ঠিক আছে, এক্সটার্নাল ফিল্ডের সঙ্গে একদম প্যারালাল ছিল, এক্সটার্নাল ফিল্ডের সঙ্গে একদম প্যারালাল ছিল, লাইক দিস, ম্যাগনেটিক মোমেন্টটা এই ডিরেকশন, ঠিক আছে। এখান থেকে ওকে 90 ডিগ্রিতে ঘোরাতে হবে, এই, ঠিক আছে, এই ঘোরাতে হবে, এই ঘোরাতে হবে। তো কত ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। তো ওয়ার্ক ইকুয়ালস টু আমরা কি ফর্মুলা পেলাম, মাইনাস এমবি কস থিটা 2 মাইনাস কস থিটা 1 মাইনাস এমবি কস থিটা 2 90, কস 90 এর ভ্যালু কত 0, ইনিশিয়ালি ছিল কস 0 মানে 1, তাহলে শুধু এমবি। আর কি এবার বলেছে, it is n times the work corresponding turn to 60 ডিগ্রি। আচ্ছা, 60 ডিগ্রিতে ওয়ার্ক কত, 60 ডিগ্রি ঘোরাতে ওয়ার্ক কত, মাইনাস এমবি কস, এবার থিটা 2 হচ্ছে 60 ডিগ্রি, কস 60 ভ্যালু কত স্যার হাফ, কস 0 1, তাহলে এটা হয়ে গেল মাইনাস 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 প্লাস হয়ে যাবে এমবি বাই 2, এমবি বাই 2। এবার বলছে ডাব্লুটা ডাব্লু ড্যাশের থেকে n টাইমস বড়, তাহলে ডাব্লু ইকুয়ালস টু, ডাব্লুর জায়গায় তুই বসিয়ে দে এমবি n mb বাই 2, তাহলে n এর ভ্যালু কত হয়ে গেল, n এর ভ্যালু কত হয়ে গেল 2, ঠিক আছে, n এর ভ্যালু কত হয়ে গেল 2। ডান, সোজা প্রশ্ন, তুই ফর্মুলা জানিস, কনসেপ্ট জানিস, গুণিয়ে দে, জাস্ট গুণিয়ে দে। নেক্সট কি বলেছে,
দ্য টাইম পিরিয়ড অফ ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেট ইজ 4 সেকেন্ড। পজ কর, সলভ কর, হয়ে গেছে। টাইম পিরিয়ড অফ ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেট। তো একটা ম্যাগনেট যখন, বার ম্যাগনেট যখন একটা এক্সটার্নাল ফিল্ডে থাকে, ঠিক আছে, ধর এইটা হচ্ছে এক্সটার্নাল ফিল্ডের ডিরেকশন, এক্সটার্নাল ফিল্ডের ডিরেকশন। তো এক্সটার্নাল ফিল্ডেও কিভাবে থাকবে না, ফিল্ডের দিকে এইভাবে ঘুরে থাকবে, কারণ ফিল্ড ওকে কি করবে, টর্ক দেবে, দিয়ে ওকে ঘুরিয়ে রাখবে। এবার আমি যদি ওকে স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, এই ধর এইটা ছিল একদম স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন, আমি কি করলাম, ওকে একটা ভেরি স্মল অ্যাঙ্গেলে ডিসপ্লেস করালাম, খুব স্মল অ্যাঙ্গেলে, তাহলে ও কি চাইবে, আবার আগের জায়গায় ফিরতে চাইবে। কিন্তু যেহেতু মোশনে রয়েছে, ভালো করে বোঝ, যেহেতু মোশনে রয়েছে, ও কিন্তু এখানে স্টে করবে না, ইনার্শিয়ার জন্য আরো কিছুটা নেমে যাবে। যেই নেমে গেল, ম্যাগনেটিক ফিল্ড ওকে আবার টর্ক দিয়ে আগের জায়গায় আনতে চাইবে, এই, কিন্তু মোশনের জন্য এখানে আবারও দাঁড়াতে পারবে না, আর একটু ঘুরে গেল, তাহলে এখানে যেই চলে গেল, টর্ক কি করবে, আবার আগের জায়গায় আনতে চাইবে, এখানে আবার স্টে করবে না, স্টে না করলে ইনার্শিয়ার জন্য ফার্দার আবার, তার মানে ব্যাপারটা কি দেখতে পাচ্ছি, এইভাবে ম্যাগনেটটা অসিলেট করছে, এইভাবে ম্যাগনেটটা অসিলেট করছে, কোন পয়েন্টের অ্যাবাউট, সেন্ট্রাল পয়েন্টের অ্যাবাউট বা মিড পয়েন্টের অ্যাবাউট অসিলেট করছে, ঠিক আছে। তো এইভাবে যখন অসিলেট করছে, তখন এই অসিলেশনের টাইম পিরিয়ড কত, টাইম পিরিয়ড ইকুয়ালস টু 2 পাই আন্ডার রুট আই বাই এম বি। এটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সে ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রেও দিতে পারে, শুধু চেঞ্জেস কোথায় হবে, এম বি তে, এম এর জায়গায় কি হবে, ইলেকট্রিক মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি, আর বি এর জায়গায় আসবে ইলেকট্রিক ফিল্ড ই, ব্যাস। এখন স্যার আইটা কি, আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যাক্সিস অফ রোটেশন, অ্যাবাউট অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে। তো অ্যাক্সিস অফ রোটেশনের, অ্যাক্সিস অফ রোটেশন কোন দিক দিয়ে যাচ্ছে, প্রথম পয়েন্ট দিয়ে যাচ্ছে, মিড পয়েন্ট দিয়ে যাচ্ছে, তার রেসপেক্টে আই এর ভ্যালু কত, কি বলবি স্যার, আই ইকুয়ালস টু, তাহলে হয়ে যাবে মাস, আচ্ছা মাসটাকে আমি এম ড্যাশ দিয়ে লিখি, কারণ ম্যাগনেটিক মোমেন্ট টোমেন্ট এগুলো তো, বা পোল স্ট্রেন্থ, সেগুলোকে আমরা স্মল এম দিয়ে লিখছি, তো একটাই, ঠিক আছে, এম ড্যাশ দিয়ে লিখি, মাস ইন্টু লেন্থ স্কোয়ার বাই 12, তাই না। মিড পয়েন্টের অ্যাবাউট মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয় রডের, যদি জায়গাটা আমি একটা রড ভাবি, রডের মিড পয়েন্টের অ্যাবাউট মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয় বল, এম এল স্কোয়ার বাই 12, তাই তো, তাহলে এম এল স্কোয়ার বাই 12, ঠিক আছে। তাহলে দেখ টি কার সাথে প্রপোর্শনাল, টি প্রপোর্শনাল 2 পাই কে ছড়িয়ে দিলাম আই, তা আই এর মধ্যেও কে কে পাল্টাচ্ছে, এম ড্যাশ এবং এল স্কোয়ার পাল্টাবে, কারণ এখানে যখন আমি দুটো টুকরো হতে ভেঙে দেবো, আমি ধরলাম ওকে এন খানার টুকরোতে ভেঙে দিয়েছি, একটা বড় ম্যাগনেটকে আমি এন খানার টুকরোতে, ইকুয়াল টুকরোতে ভেঙে দিয়েছি, ঠিক আছে, এন খানা কি ইকুয়াল টুকরোতে ভেঙে দিয়েছি, এন পার্টস, এন পার্টস, ঠিক আছে। তাহলে প্রত্যেকটার লেন্থ কত করে হবে, আগে যদি টোটাল লেন্থ থাকে এল, এখন এন খানা টুকরোর প্রত্যেকটা লেন্থ হয়ে যাবে এল বাই এন, এবং মাস হয়ে যাবে আগে যা মাস ছিল তারও এন ভাগ, টোটাল মাস যদি থাকে এম ড্যাশ, তাহলে এখন টুকরোগুলোর মাস কত, এন ভাগ হয়ে যাবে, ব্যাস। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, মাস পাল্টাচ্ছে, এল পাল্টাচ্ছে, আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড কি পাল্টাচ্ছে না, কনস্ট্যান্ট, ম্যাগনেটিক মোমেন্ট কি পাল্টাচ্ছে, হ্যাঁ, কারণ লেন্থ পাল্টেছে, স্যার এম ও তো পাল্টেছে, আরে ভাই এই এমটা মাস, আর ম্যাগনেটিক মোমেন্ট ডিসাইড হয় পোল স্ট্রেংথ এবং লেন্থ দিয়ে, তো পোল স্ট্রেংথ তো পাল্টায়নি, আমি ওকে এইভাবে পেটের দিক থেকে কেটেছি, এরকম ভাবে আড়াআড়ি কেটেছি, লম্বায় কাটি, লম্বা করে যেহেতু কাটিনি, তাই জন্য ক্রস সেকশন এরিয়া পাল্টায়নি, ক্রস সেকশন এরিয়া না পাল্টালে কেন ম্যাগনেটিক মোমেন্টে, এই সরি পোল স্ট্রেংথ পাল্টাবে, পোল স্ট্রেংথ তখনই পাল্টাবে যদি আমি একটা বার ম্যাগনেটকে এইভাবে কাটি, এইভাবে, তাহলে দেখো পাতলা হয়ে গেল, যতক্ষণ পাতলা না হচ্ছে ততক্ষণ কিন্তু পোল স্ট্রেংথ পাল্টাবে না। তাহলে এখানে ম্যাগনেটিক মোমেন্টও পাল্টেছে, আচ্ছা ম্যাগনেটিক মোমেন্ট কত হয়ে গেছে দেখ তো, ম্যাগনেটিক মোমেন্ট স্মল এম, পোল স্ট্রেংথটা তো সেম আছে, আগে ছিল হচ্ছে লেন্থ এল, বাট এখন হয়ে গেছে কত, পোল স্ট্রেংথ সেম, বাট এল লেন্থটা হয়ে গেছে এল বাই এন, তাহলে এম ইন্টু এল হয়ে গেল গিয়ে এম বাই এন, তাহলে ম্যাগনেটিক মোমেন্টও পাল্টেছে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট এবং আই এই দুটোর ওপরই পুরো গল্পটা চলছে, খেলাটা পুরোই দুটোর ওপর, তাহলে এম ড্যাশ এল স্কোয়ার বাই এম, এই তিনটের ওপর খেলাটা চলছে। তাহলে আমি যদি টি ড্যাশ বাই টি লিখি, কি লিখবো তাহলে, এম ড্যাশটা কিভাবে পাল্টেছে, এম ড্যাশটা হয়ে গেছে এম বাই এম ড্যাশ বাই এন,
তাহলে 1/n লিখি, ওপরে নিচে এম ড্যাশ কেটে যাবে, কারণ এটার মধ্যেও তো আমি এম ড্যাশ লিখবো, টি এর মধ্যেও তো আমি এম ড্যাশ লিখবো রে ভাই। আচ্ছা, এলটা কি পাল্টেছে, এলটা হয়ে গেছে L/n, তার মানে 1/n স্কোয়ার, আর নিচে ম্যাগনেটিক মোমেন্ট M/n, 1/n, তার মানে নিচে 1/n স্কোয়ার, নিচে হয়ে গেছে আমার 1/n স্কোয়ার। না, অ্যাকচুয়ালি এটা ওপরে উঠবে, এটা কেটে যাচ্ছে অ্যাকচুয়ালি, 1/n তো কেটে যাচ্ছে, তাহলে 1/n স্কোয়ার, তার মানে 1/n, তাহলে টি ড্যাশ ইকুয়ালস টু T/n। তার মানে যতগুলো ভাগ হবে, যদি আমি 10টা ভাগ করি তাহলে টাইম পিরিয়ড আগে যা ছিল তার 10 ভাগ হয়ে যাবে। যদি আমি 10টা ভাগ করি, টাইম পিরিয়ড আগে যা ছিল তার 10 ভাগ হবে। এখানে কত ভাগ বলেছে, দুটো ভাগ বলেছে, তাহলে টাইম পিরিয়ড আগে যা ছিল তার 2 ভাগ হয়ে যাবে, আগে ছিল 4, এখন হয়ে যাবে তার অর্ধেক, 2 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, এছাড়া এখান থেকে স্যার কি কি পড়তে হবে, থিওরিটিক্যাল কিছু জিনিস পড়তে হবে, যেরকম খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন নিয়ে ডিসকাস করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের মিউ আর ইকুয়ালস টু 1 প্লাস কাই, ওই রিলেশনটা, এই রিলেশনটা নিয়ে কাজ করতে হবে। এই রিলেশনটার উপর ডিরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ডিরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন আসতে পারে, ফর্মুলা বেসড কোশ্চেন। এছাড়া তোকে এই চ্যাপ্টার থেকে অবশ্যই এনসিআরটি পড়তে হবে। এনসিআরটি থেকে পড়তে হবে কি কি, ডায়া, প্যারা, ফেরো, এই 3 ধরনের মেটেরিয়াল সম্পর্কে তোকে পড়তে হবে খুব ভালো করে, প্রত্যেকটা প্রপার্টি, কে হিস্ট্রিসিস দেখায় কে দেখায় না, ডায়াম্যাগনেটিজম কি সবার মধ্যে দেখা যায় হ্যাঁ কি না, কোন কার সাসেপ্টিবিলিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, কার সাসেপ্টিবিলিটি নয়, কাদের ক্ষেত্রে 20 পয়েন্ট দেখা যায়, কাদের ক্ষেত্রে 20 পয়েন্ট দেখা যায় না, কার ক্ষেত্রে সাসেপ্টিবিলিটির ভ্যারিয়েশন কিরকম হয় টেম্পারেচারের সাথে সাথে, এই ধরনের জিনিসগুলো। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোকে এনসিআরটি থেকে ডেফিনেটলি পড়তে হবে, কিচ্ছু করার নেই, একদম পড়তেই হবে এটা। এটার ওপর বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে, মানে থিওরিটিক্যাল প্রশ্নই আসতে পারে, এখান থেকে আলাদা করে নিউমেরিক্যাল নয়, এখান থেকে থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো তুই ভালো করে পড়, এবং এই চ্যাপ্টার যে যে টপিকগুলোর ওপর কোশ্চেন করলাম সেই টপিকসগুলোর ওপর তুই মাল্টিপল টাইমস কোশ্চেন সলভ কর, মাল্টিপল কোশ্চেন্স ডিফারেন্ট বুকস থেকে তুই সলভ কর, বা তুই যদি আমাদের ফিনিক্স ব্যাচের হোস তাহলে ডেফিনেটলি আমি অনেক প্রশ্ন করেছি, সেই প্রশ্নগুলো তুই প্র্যাকটিস কর, আরও নিজের কোনো বই থেকে প্র্যাকটিস কর, এনসিআরটি পড় এই জায়গাগুলো। ঠিক আছে, আর যদি তুই ক্র্যাশ কোর্সে জয়েন হোস তাহলে তো ডেফিনেটলি আরও অনেক অনেক কোশ্চেন এই সব টপিকগুলোর উপর আমরা করব। তো পড়াশুনো কর, টাইম কম আছে, টাইম আর বেশি নেই, দেখতে দেখতে চলে আসবে, একদম সময় নষ্ট না করে ফুল ফোকাসড ওয়েতে নিজের যে টার্গেট, নিজের যে লক্ষ্য, তোর এতদিন কি হয়ে গেছে ম্যাটার করে না, কি হয়েছে কি সমস্যা ছিল ম্যাটার করে না, আলটিমেট দেখা যাবে কি তুই কি করলি, তুই কি করলি, শেষ অবধি তুই কি করলি সেইটা ম্যাটার করে যাবে, এবং সেইটা ডিসাইড করবে তোর এই লাস্ট কিছুদিনের এফোর্ট, এটাই ডিসাইড করবে তুই এই সাদা অ্যাপ্রনটা পাবি কি পাবি না। তো আমি আশা রাখবো তোরা সবাই সবাই নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করবি, যাতে ওই মেডিকেল কলেজ ওই সাদা অ্যাপ্রনের মাঝে তোর আর ওইগুলোর মধ্যে কেউ না আসতে পারে। অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা কর।